কথাই আছে পাপ বাপকেও ছাড়ে না। এই বছরের সবচেয়ে বড় সাসপেন্স থ্রিলার মনে হয় এই সিনেমা। জনদরদি মুখোশ পরা এক প্রভাবশালী নেতা যে রোজ মায়ের পা ধোয়া পানি খেত, কিন্তু সে কি জানতো তার বাড়িতে রেড পড়তেই তার সব ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। কালো টাকা, গোপন শারীরিক সম্পর্ক আর ক্ষমতার খেলা। শেষ পর্যন্ত সে কি বাঁচতে পারবে, নাকি এক সৎ অফিসারের থাবায় তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে? কেনই বা 2 কোটি টাকা ঘুষ নিয়েছিল সৎ অফিসার? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রেইড 2। এটা এমন এক সিনেমা যার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে লুকিয়ে আছে টুইস্ট আর সাসপেন্স। কথা দিচ্ছি, যারা সাসপেন্স থ্রিলার পছন্দ করো তাদেরকে এই সিনেমা নিরাশ করবে না। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করবে যাতে এরকম নতুন ভিডিও সর্বপ্রথম তুমিই পাও। মনোযোগ সহকারে সিনেমাটি দেখবে, কোনো অংশ বাদ পড়লে শেষ পর্যন্ত বুঝতে পারবে না। তাহলে চলো সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখানো হয় ইনকাম ট্যাক্সের বিশাল বড় একটি ফোর্স রাজস্থানের রাজার বাড়িতে রেইডের জন্য যাচ্ছে। রাজা তখন তার পুল পার্টিতে মজমাস্তিতে ব্যস্ত ছিল। রাজা এই রেইড সম্পর্কে আগেই জানতে পারে, তাই সে প্রস্তুতি নিয়ে নেয়। তার সব কালো সম্পদ ট্রাকে ভরে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। সামনে থেকে ইনকাম ট্যাক্সের লোকেরা যখন তার প্রাসাদে ঢুকছিল, তখন সে পিছনের রাস্তা দিয়ে ট্রাক ভর্তি তার সম্পদ অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিল। রাজা এতটাই হিংস্র ছিল, ইনকাম ট্যাক্সের লোকজনকে ভয় দেখানোর জন্য গুলি এবং তোপ নিক্ষেপ করে। ইনকাম ট্যাক্সের অফিসাররা গুলি এবং তোপের সামনে না দাঁড়াতে পেরে তারা ফিরে আসে। রাজা তো খুশি হয়ে যায়, কিন্তু রাজার সম্পত্তি যে ট্রাকে ভরে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় আজকের নায়ক আমে পাটনায়ক। সে রাজার সব সম্পত্তি ক্রুপ করে নেয়, সব সম্পদ সরকারি অফিসে নিয়ে চলে আসে। রাজার ম্যানেজার পাটনায়ককে ঘুষের অফার করে। সে প্রথমে 5 লাখ টাকা দিতে চায়, কিন্তু পাটনায়ক বলে ঘুষের কথা মুখে বলতে নেই, তাই আমি লিখে দিয়েছি। ম্যানেজার কাগজটি হাতে নিয়ে দেখে 2 কোটি টাকা ঘুষ চেয়েছে। ম্যানেজার বলে এত টাকা কই থেকে দিব? পাটনায়ক বলে ক্যাশ টাকা নিয়ে হাজির হয়ে যাও। আমি অনেক সততার চশমা পরেছি, কিন্তু আমার ফ্যামিলিকে আমাকেই দেখতে হবে বলে সে সেখান থেকে চলে আসে। সিন চলে আসে জেলে। সেখানে তাউজিকে দেখানো হয়। তোমরা হয়তো তাউজিকে চিনোই, যারা রেইড দেখেছো তারা তাউজিকে চিনো। তাউজির বাড়িতেই রেইড দিয়েছিল। সে এখন জেলে। জেলের পুলিশের সাথে সে খোশ গল্প করছিল। কথায় কথায় পাটনায়কের কথা চলে আসে। তাউজি তখন বলে, দেখো খোঁজ নিয়ে সে কার সর্বনাশ করছে এখন। পাটনায়ক যে ঘুষ নিয়েছিল সেটা পত্রিকার এখন হেডলাইন। তাকে আবার ট্রান্সফার করা হয়েছে। এতে তার ছোট্ট একটি মেয়ে আছে, সে বিরক্ত, কিন্তু পাটনায়কের বউ তাকে অনেক বিশ্বাস করে। এসব পত্রিকার নিউজ সে বিশ্বাস করে না। সিন চলে আসে দাদা ভাইয়ের কাছে। সে সকালবেলা তার মায়ের পা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এবং তার মাকে প্রণাম করে, আর এই পা ধোয়া পানি সে খায়। এরপর তার ফাউন্ডেশনে সে গিয়ে সবার সাথে সাক্ষাৎ করে, কিন্তু ফাউন্ডেশনে যাওয়ার সময় সে খালি পায়ে ফাউন্ডেশনের দরজা পর্যন্ত যায় এবং সেখানে রাখা একটি জুতাকে প্রণাম করে তারপরে সে তার পায়ের জুতা পরে। সিন চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে। পাটনায়ক অন টাইমে অফিসে চলে আসে, কিন্তু এই অফিসের অফিসাররা সকলেই লেটে আসে, আর এসে দেখে কমিশনার পাটনায়ক একদম অন টাইমে উপস্থিত হয়ে গিয়েছে। সকলে আসার পর পাটনায়ক সকলকে বলে যে সততার সাথে কাজ করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে। তবে সে সবার কাছে জিজ্ঞেস করে, এখানে কোনো ফাইলে কারো সম্পর্কে নিয়ম বহির্ভূত কোনো কাজ দেখলাম না। এতটা পারফেক্ট কিভাবে সবাই? কর্মকর্তারা বলার চেষ্টা করে এখানে সবাই নিয়ম মেনেই সব কাজ করে, তাই আমাদের কোনো কাজ নেই সময় কাটানো ছাড়া। পাটনায়ক বলে, সবাই যে রুলস ফলো করছে এই বিষয়টি সন্দেহজনক। সকলে মিলে কাজ করলে অবশ্যই কোনো না কোনো ত্রুটি বের হবে। তো সময় নষ্ট না করে আমরা সকলেই কাজে বের হই। পাটনায়ক তার পরিবার নিয়ে দাদা ভাইয়ের ফাউন্ডেশন ঘুরতে এসেছে। দাদা ভাই সেখানে পাটনায়ককে অনেক সম্মান করে আর দেখানোর চেষ্টা করে সেও অনেক সৎ এবং জনগণের সেবাই তার পেশা, নেশা। দাদা ভাই পাটনায়কের বউ এবং বাচ্চাকে নিজেই ফাউন্ডেশন ঘুরিয়ে দেখায়। তোমরা একটি জিনিস লক্ষ্য করেছো? দাদা ভাই মানে রিতেশ দেশমুখের ফেস কত সুন্দর গ্লো করছে। তোমরাও কি এরকম গ্লোয়িং চেহারা চাও? তোমার মুখে দাগ, ব্রণ বা রাফনেস আছে? কোনো ধরনের চিন্তা করার দরকার নেই। The ordinary niacinamide 10% and zinc 1% সিরাম মেয়েরা যেমন ইউজ
ইউজ করছে দাগ কমাতে, ছেলেরাও ইউজ করছে মুখ স্মুথ এবং ক্লিন রাখতে। শুধু দাগ না, মুখের অয়েল কমিয়ে দেয় আর স্কিন একদম ফ্রেশ করে। দিনে 2 বার, ব্যাস নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবে। ভিডিওটা শেষ করে ডেসক্রিপশনে লিংকে যাবে আর এই সিরাম সম্পর্কে ডিটেলস জানবে। কিনবে না কিনবে না সেটি পরের বিষয়, প্রোডাক্টটি আগে দেখো। আর এইদিকে পাটনায়ক সব তথ্য কালেক্ট করা শুরু করে। পাটনায়ক একটি জুতার দোকানে যায় আর সেখানে দাদাভাই সম্পর্কে জানার চেষ্টা করে। দোকানদার বলে, দাদাভাইয়ের দোয়াতে আমার দোকান ভালোই চলছে, কিন্তু একটা সময় দাদাভাইয়ের এরকম দোকান ছিল। সে দোকান থেকে যা ব্যবসা হতো সব মানুষের মাঝে দান করে দিত এবং মানুষকে খাওয়াতো। কাউকে ক্ষুধার্ত অবস্থায় সে বিদায় করত না। একসময় সে ব্যবসায় লস খায়, তারপরে সে সকলের সেবা করে গিয়েছে। একসময় সবাই তাকে বলে নির্বাচন করার জন্য। সে রানিং সরকার দলের সমর্থন নেওয়ার জন্য যায়, কিন্তু তারা তাকে অপমান অপদস্থ করে বের করে দেয়। চিফ মিনিস্টার দাদাভাইয়ের নিজের পায়ের জুতা তার মাথায় নিয়ে সরি বলিয়ে তার অফিস থেকে বের করে দেয় অপমান অপদস্থ করে। দাদাভাই কান্না চোখে সেখান থেকে চলে আসে। সে সরকার দলের সমর্থন তো পায়নি, কিন্তু দল ছাড়াই সে একা নির্বাচন করে ঐতিহাসিক বিজয় লাভ করে, কারণ সকল জনগণ তার সাথে ছিল। সে বিজয় অর্জন করার পরে সরকার গঠন করার জন্য সেই সিএম দাদাভাইয়ের দ্বারস্থ হয়। দাদাভাই তখন তার প্রতিশোধ নেয়। সেম ভাবে জুতা মাথায় রেখে সিএম কে বলে মাপ চাইতে। সে মাপ চেয়ে দাদাভাইয়ের সাথে হাত মিলিয়ে নেয়। সে সিএম হয় আর দাদাভাই সেন্ট্রাল মিনিস্টার হয়। তার সাম্রাজ্য এইভাবেই গড়ে ওঠে। সে ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার লোকজনের কর্মসংস্থান এবং জীবন জীবিকার ব্যবস্থা করে। ফাউন্ডেশনের মাধ্যমেই সকলকে সাহায্য করে। ভোজ এলাকার সকলেরই বিশ্বাস অর্জন করে নেয় সে। আর আরেকটি বিষয় হচ্ছে, তার একটি গার্লফ্রেন্ড ছিল, তাদের বিয়েও ঠিক হয়েছিল। বিয়ের কিছুদিন আগে তার গার্লফ্রেন্ড ট্রেনের নিচে পড়ে মারা যায়। এরপর আর দাদাভাই বিয়ে করেনি। এই সকল তথ্যই পাটনায়ক জোগাড় করে নেয়। পাটনায়কের বাড়িতে তার বউ একটি অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে। সেখানে পাটনায়কের সকল কর্মকর্তাকে ইনভাইট করা হয়, কিন্তু মাঝখানে একটি ফোন আসাতে সে বাইরে যায়। কিন্তু সেই কর্মকর্তাদের মধ্যে একজন কর্মকর্তা বুঝতে পারে সে বাইরে গিয়েছিল। সে পাটনায়ককে জিজ্ঞাসা করে, নিজে পার্টি রেখে আপনি বাইরে গেছিলেন স্যার? পাটনায়ক তাকে তেমন কিছু বলে না। পাটনায়ক খুঁজতে খুঁজতে পাশের গ্রামে যায়। সেখানে চাষাবাদের সব জমিতেই ধান লাগানো আছে, কিন্তু একটি জমিতে এখনো আখ আছেই, মানে সেটি কাটেনি। সেখানে এক কৃষককে জিজ্ঞেস করতে সে বলে, আমাদের এখানেরই এক মহাজন, সে মনে করে এই ফসল এখানে নষ্ট হলেই তার ভালো। কৃষক পাটনায়ককে বলে যে আমি কোনোভাবেই বুঝতে পারি না যে ফসল নষ্ট করে কিভাবে আরেকটি মানুষের উন্নতি হয়। এসব শুনে পাটনায়ক সন্দেহ করে আর পরবর্তীতে রাতে সকল ইনকাম ট্যাক্স অফিসারকে ডেকে নেয় আর সবার হাতে একটি করে খাম ধরিয়ে দেয়। এইবার রেইড দিবে দাদাভাইয়ের বাড়িতে। সবাই তো অবাক হয়ে যায়, অনেকে ভয়ও পায়। এর ভিতর একজন জিজ্ঞেস করে, আপনি তো দুর্নীতির জন্য ট্রান্সফার হয়ে এখানে এসেছেন, আবার ট্রান্সফার হবে, কিন্তু আমরা তো এরকম চাই না। তখন পাটনায়ক বলে, এসব সবই প্ল্যানের অংশ। মানুষ দুর্নীতি করে সৎ সাজার অভিনয় করে, আর আমি সৎ হয়ে দুর্নীতিবাজ হওয়ার চেষ্টা করেছি। প্রথমে যে রাজার বাড়িতে রেইড দিয়েছিল, 2 কোটি টাকা নিয়েছিল, সেই টাকা সে দাদাভাইয়ের কাছ থেকেই নিয়ে এসেছিল। সে ইনভেস্টিগেশন করে এই বিষয়টা জানে, তাই সে তার বড় কর্মকর্তার সাথে কথা বলে এই ট্রান্সফারের জন্য সে নিজেই দুর্নীতিবাজ সেজে যায়। এসব শুনে কর্মকর্তারা তো অবাক হয়ে যায়। পাটনায়ক ইনভেস্টিগেশন করে তথ্য পায়, ভালো মানুষ সাজার মুখোশের আড়ালে সে একজন রাক্ষস, দেশটাকে লুটেপুটে খাচ্ছে। তাই সে এত বড় রিস্ক নিয়ে নেয়। সে এই ভোজে আসার পর থেকে দাদাভাইয়ের পিছনেই লেগেছিল। সে এই ভোজে আসার পর থেকে যা ইনভেস্টিগেশন করছিল এই দাদাভাইয়ের বিরুদ্ধেই করছিল। যেরকম ফ্যামিলিকে নিয়ে যখন ওই ফাউন্ডেশনে গিয়েছিল তখন তার অনেক কিছুই সন্দেহ হয়েছিল। সে পরবর্তীতে ওই ফাউন্ডেশনে আবার যায়। ফাউন্ডেশনের বাইরে একটি মূর্তি ছিল, হাতের মূর্তি, এটা পুরোটাই সোনার ছিল। সেখান থেকে সে একটি স্যাম্পল নেয়। এরপর ভিতরে একটি রুমে ডকুমেন্টস ছিল। ওই যে জমি দেখেছিল, যেখানে জমির মালিক ফসল কাটে না, সেই জমির মাটির নিচেও সে সম্পদ লুকিয়ে রাখা ছিল, সে সেটি দেখে নাই। তারপর তোমাদের অবশ্যই মনে আছে যে নিজের বাড়িতে পার্টি রেখে একটি ফোন কল পেয়ে সে চলে গিয়েছিল। সে গিয়েছিল মূলত ওই যে মূর্তি ফাউন্ডেশনের সামনে ছিল, হাতের মূর্তি, সেখান থেকে যে টুকরো নিয়েছিল
গিয়েছিল সে টুকরো পরীক্ষা করার জন্য সেটি আসলে সোনা না অন্য কিছু। সে পার্টি থেকে সেখানে গিয়ে জানতে পারে যে এই মূর্তিটি একদম 100% সোনার। এই সব তথ্য তার সিনিয়র অফিসারকে দিয়ে সে রেড দেওয়ার জন্য পারমিশন নিয়ে নেয়। দাদাভাইয়ের সব লোকজন সহ দাদাভাইয়ের অফিস বাড়ি এগুলো রেড দেওয়ার জন্য ওয়ারেন্ট ইস্যু করে নেয়। ভোজ শহরের প্রায় 30 জনকে রেড দেওয়ার জন্য পারমিশন ওয়ারেন্ট ইস্যু করে এবং সকলকে নিয়ে রেড দেওয়ার জন্য চলে যায় দাদাভাইয়ের বাড়িতে। পাটনায়ক তার কর্মকর্তাদের নিয়ে দাদাভাইয়ের বাড়িতে উপস্থিত হয়। দেখা যাচ্ছে সকালবেলা সে তার মায়ের পা ধুয়ে দিচ্ছে, মানে সে প্রতিদিন সকালবেলা যা করে আর কি। দাদাভাই তাদেরকে দেখে শান্ত মাথায় তাদেরকে স্বাগত জানায়। তার মা বলার চেষ্টা করে যে আমার ছেলে দুর্নীতিবাজ নয়, আমার ছেলে ফেরেশতার মতন পবিত্র, সে এসব করতেই পারে না। পাটনায়ক তার কর্মকর্তাদের নিয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু দুঃখের বিষয় সে সেখানে কিছুই পায় না। এরপর চলে যায় ফাউন্ডেশনে, সেখানেও সে কিছু পায় না। সে তো অবাক হয়ে যায়, তার প্রেস্টিজে লেগে যায়। সে সেই খেতেও যায় যেখানে ফসল কাটা হয় না, কিন্তু সেখানে গিয়ে দেখে ফসল কাটা হয়েছে। সেখান থেকে সম্পদ তুলে নিয়ে অন্য কোথাও পার করা হয়েছে, আর সেটি গত রাতেই করে ফেলেছে। পাটনায়কের আর বুঝতে বাকি থাকে না যে দাদাভাই এগুলো আগেই জেনে গিয়েছিল, আর সে সব ডকুমেন্টস সবকিছু সরিয়ে ফেলেছে, ইভেন সেই মূর্তিটিও সরিয়ে ফেলেছে। যখন মূর্তিটি পরীক্ষা করে দেখে তখন সে পায় যে মূর্তিটি পিতলের। দাদাভাই তার লোকজনদের দিয়ে একটি কৌশল অবলম্বন করে, কর্মকর্তাদের উপর লেলিয়ে দেয় নিজের লোকজনদের। আর যেহেতু সব সাধারণ লোকজনরা জানে দাদাভাই ফেরেশতা বরাবর লোক, তাই সকলেই খেপে যায়। আর পাটনায়ক আর তার কর্মকর্তারা সেখান থেকে লজ্জিত হয়ে ফিরে আসতে হয়। আসার সময় দাদাভাই পাটনায়ককে একটি টিপস দেয়, বলে আমি যা করছি সবকিছু চোখের সামনে, তুমি জানো যে আমি দুর্নীতিবাজ, কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না। তুমি যখন থেকে এখানে এসেছিলে আর তোমার ট্রান্সফার হয়েছিল, আমার লোক রাজার প্রাসাদে যখন তুমি রেড দিয়েছিলে তখন থেকেই তোমার প্রতি আমার নজর রয়েছে। তুমি কি করছিলে সকল কিছুই আমি জানতাম, তাই আমি সবকিছু করতে পেরেছি। চলো তুমি টেনশন নিও না, আমার লোকজন তোমাকে কিছু করবে না, আমি তোমাকে সেফলি এখান থেকে বের করে দিব। দাদাভাই পাটনায়ককে বলে যে সবকিছু তোমার চোখের সামনেই আছে, তুমি চাইলেই নতুন একটি ইনফরমেশন পেয়ে যাবে। ওভার কনফিডেন্স হয়ে এই কথাটি পাটনায়ককে বলে। এরপর দাদাভাই তার লোকজনদের মধ্যে দিয়ে পাটনায়ককে সেফলি নিয়ে যায়। তখনই এক বৃদ্ধ লোক পাটনায়কের গায়ে ধাক্কা খায়। এই রেইডে ব্যর্থ হওয়ার কারণে পাটনায়ককে সরাসরি সাসপেন্ড করা হয়। সিন চলে আসে আবার তাউর কাছে। তাউ জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছে। সে বলছে পাটনায়ক এবার ফেসে গেছে। তাউ তার সামনের লোককে বলছে যে জানো, একজন সৎ কর্মকর্তার শাস্তি বসে থেকে খাওয়া। সে আমার বাড়িতে যখন রেড দিতে এসেছিল তখন বলেছিল যে আমি আজ পর্যন্ত যেখানে যেখানে রেড দিয়েছি সেখান থেকেই কিছু না কিছু বের করে নিয়ে এসেছি। আমি একমাত্র খালি হাতে এসেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে। সে এখন শ্বশুর বাড়িতেই পৌঁছে গেছে। তাউকে সামনের লোক জিজ্ঞেস করে সে কি তার জেল হয়েছে? তাও তখন বলে যে না, একজন সৎ লোকের জেলের থেকেও ভয়ানক লজ্জাকর বিষয় শ্বশুর বাড়িতে বসে থেকে খাওয়া। তার চাকরি যেহেতু নেই, তার সরকারি বাড়িও নেই, এখন সে তার শ্বশুর বাড়িতে, তার জন্য এটি বিশাল লজ্জাদায়ক। সিন চলে আসে পাটনায়কের কাছে। সে লজ্জায় তার শ্বশুর বাড়িতে ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছিল না। তার বউ সেটি বুঝতে পারে। পাটনায়ক ভেবেই পাচ্ছিল না কিভাবে দাদাভাইকে ধরা যায়। তখন সে ওই চিরকুটটা দেখে। তোমার অবশ্যই মনে আছে, দাদাভাই যখন ফাউন্ডেশন থেকে ভিড়ের মধ্যে দিয়ে পাটনায়ককে সেফলি নিয়ে যাচ্ছিল তখন এক বৃদ্ধ লোক তার সাথে ধাক্কা খেয়েছিল। সে মূলত ওই ধাক্কা খাওয়ার মধ্যে তাকে একটি চিরকুট দেয়, আর সেই চিরকুটে লেখা ছিল নেহা রাঠোর রেলওয়ে বিভাগ। এই চিরকুটের তথ্য ধরে পাটনায়ক আবার ইনভেস্টিগেশন শুরু করে। সে ইনভেস্টিগেশন করতে গিয়ে নতুন একটি তথ্য পায়। দাদাভাই বেনামে বহুত জমি কিনে রেখেছে, আর সেগুলোর দাম দিন দিন বাড়ছে। সোনার চাইতেও দামি এসব জমি, যার দাম কোনোদিন কমে না। পাটনায়ক তার পুরাতন বন্ধুর সাথে দেখা করে নেহা সম্পর্কে জানার চেষ্টা করে সে আত্মহত্যা করেছিল না অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার সেই কলিগ আরেকজনের ইনফরমেশন দেয়। পাটনায়ক তার সাথে দেখা করে আর তার কাছ থেকেই সকল তথ্য পেয়ে যায় দাদাভাইয়ের এগেনিস্টে, কিন্তু তার ফেস দেখানো হয় না। যার কাছ থেকে ইনফরমেশন পেল সেও পাটনায়কের বন্ধু। পাটনায়ক খোঁজ করে দেখে তার এক্স গার্লফ্রেন্ডের নামে যে মারা গিয়েছে 80 বিঘা জমি তার নামে কেনা হয়েছে, আর সেই জমিগুলোর উপরই এই সব রিসোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল করা হয়েছে। আর সে তার নিজের
কাছের লোকজনদের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছে। এখানে সে আরেকটি তথ্য পায়, সে কিছু মেয়েদের চাকরি দিয়েছে, তার বিনিময়ে তার ফ্যামিলির জমি সস্তা দামে কিনে নিয়েছে, আর সেই মেয়েদেরকে দিয়েই তার শারীরিক চাহিদা মেটায় বিভিন্নভাবে, কাউকে ব্ল্যাকমেল করে, কাউকে বিয়ের আশ্বাস দিয়ে, আবার কাউকে প্রভাব খাটিয়ে। পাটনায়ক এই তথ্যগুলো নিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যায়, কিন্তু সে বলে তুমি এসব কোনো কিছু করারই পরিস্থিতিতে নেই, তুমি তোমার মতনই কোনো সৎ কর্মকর্তাকে দিয়ে এসব করাও। পাটনায়ক তখন বলে সৎ কর্মকর্তা নয়, সবচাইতে অসৎ কর্মকর্তা। সিন চলে আসে এক অসৎ উকিলের কাছে। পাটনায়ক তাকে ঘুষ দিয়ে পাটনায়ক দাদাভাইয়ের এগেনস্টে কোর্টে পিআইএল ফাইল করায়, যে জমিগুলো অবৈধভাবে অন্য কারো নামে সে কিনে রেখেছে তার এগেনস্টে। দাদাভাই নোটিশ পায়, তার পিএস তাকে বলে যে উকিল আপনাকে নোটিশ পাঠিয়েছে তাকে বলা হয় দিল্লির সবচাইতে অসৎ উকিল, তার কাজ এসব বড় বড় লোকজনদের এগেনস্টে পিআইএল ফাইল করা। সে এতে শান্তি পায়। দাদাভাইকে পাটনায়ক ফোন করে ওয়ার্নিং দেয়, উল্টাগুনা শুরু করতে বলে, তার চোখের সামনে থাকা দুর্নীতি সকলের সামনে সে নিয়ে আসবে এই প্রতিজ্ঞা করে। দাদাভাই বুঝে যায় এই সবকিছু পাটনায়কের করা। তার পিএস কে বলে সে কত টাকা ঘুষ নিবে দিয়ে এই জিনিসটা সমাধান করো। সিন চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে। সেখানে নতুন ইনকাম ট্যাক্স অফিসার এসেছে, তার নাম লাল্লান সুধীর। তোমরা একে দেখেছো যারা রেড সিনেমা দেখেছো। সে মূলত দুর্নীতিবাজ, যেখানে নিজের ফায়দা সে সেখানেই পৌঁছে যায়। তার কর্মকর্তাদেরও এই কথাগুলোই সে বলে, নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। লাল্লান ওই রাতের বেলায় দাদাভাইয়ের সাথে দেখা করতে যায়। সে খোঁজ পেয়ে যায় দাদাভাই এই শহরের হর্তাকর্তা। ঘুষ নেওয়ার জন্য সেখানে চলে যায়, কিন্তু ঘুষ না পেয়ে দাদাভাইয়ের মায়ের কাছ থেকে খাবার খেয়েই আসে। মানে সে এতটাই ছ্যাচ্চরের ছ্যাচ্চর, মানে কোনো না কোনো কিছু তার ভোগ করতেই হবে। আজব ফানি একটি ক্যারেক্টার, তবে খুবই গুরুত্বপূর্ণ। সিনেমার শেষে বুঝতে পারবে। মিনিস্টারের পিএস চলে যায় সেই উকিলের কাছে আর তাকে 2 কোটি টাকা ঘুষ দিতে চায়। সে তো রাজি হয়ে যায়। পাটনায়ক সেই জমিতে আসে যেখানে সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল ফসল না কেটে। সে ইনভেস্টিগেশন করে বের করে সেখান থেকে দাদাভাইয়ের আরেকজন ঘনিষ্ঠ লোকের বাড়িতে ওই সম্পদগুলো লুকিয়ে রাখা হয়েছে। ইনকাম ট্যাক্সের এক মহিলা অফিসারকে ব্যবহার করে পাটনায়ক লাল্লানকে দিয়ে ওই বাড়িতে রেড দেওয়ায়। লাল্লান যখন জানতে পারে যে এই টাকা পয়সা সবই ছিল দাদাভাইয়ের, সে দাদাভাইয়ের পায়ের কাছে যেয়ে বসে যায় আর দাদাভাইয়ের কাছ থেকে মাপ চায়। সে বলে যে দাদাভাই, আমি যদি জানতাম যে এই টাকাগুলো আপনার তাহলে আমি কখনোই সেখানে যেতাম না। ঠিক আছে, রেড যখন হয়েছে আপনি কিছু আমাকে মালপানি দিন, আমি অল্প কিছু ফাইন দিয়ে আপনার এগুলো ছেড়ে দেব। দাদাভাই রাজি হয়ে যায়। এর ভিতর সেই দুর্নীতিবাজ উকিল পিএস কে ফোন করে টাকা চায়। দাদাভাই তাকে টাকা দেওয়ার জন্য তার আরেক পার্টনারের বাড়িতে পাঠিয়ে দেয় তার ছোট ভাইকে। সে যখন ওই দুর্নীতির টাকাগুলো বের করছিল তখন সেখানে ইনকাম ট্যাক্স অফিসাররা হাজির হয়ে যায়। দাদাভাই এটিও বুঝতে পারে পাটনায়ক এসব করাচ্ছে, কিন্তু দাদাভাইয়ের মাথায় কোনোভাবেই আসছে না পাটনায়ক এই ইনফরমেশন গুলো কই পাচ্ছে। দেখানো হয় মিনিস্টারের পিএস পাটনায়কের সেই পুরাতন ব্যাচমেট, পাটনায়কের বন্ধু, সেই মূলত এই ইনফরমেশন গুলো দিচ্ছে। দাদাভাই তার আরেকটি পার্টনারের বাড়িতে উকিলকে ডাকে টাকা দেওয়ার জন্য, আর সেখানেই রেড পড়ে। দাদাভাইও বুঝে যায় যে তার পিএসই পাটনায়ককে এই ইনফরমেশন গুলো দিচ্ছে। আর অন্যদিকে পাটনায়কের ওয়াইফ দাদাভাইয়ের যে অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে সেই সব মেয়েদের সাথে দেখা করা শুরু করে। তাদেরকে বলে যে তাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে তারা যেন তার সামনে নিয়ে আসে, কিন্তু কোনো মেয়েরাই রাজি হতে চাচ্ছিল না দাদাভাইয়ের ভয়ে, নিজের আত্মসম্মানের ভয়ে। দাদাভাই তার পিএস কে আটকে রাখে এবং তাকে খুব মারধর করে, আর সেই উকিলের সাথে দেখা করে তাকে 2 কোটি নয় 5 কোটি টাকা দিয়ে দেয় আর বলে যে তুমি আমার এগেনস্টে সব মামলা তুলে নাও। সিন চলে আসে কোর্টে। উকিল কিসের কি মামলা তুলে নিবে, উল্টা আরো দাদাভাইকে ফাঁসিয়ে দেয়। ঘুষ হিসাবে যে 5 কোটি টাকা দিয়েছে সেই 5 কোটি টাকা কোর্টকে দেখিয়ে দেয় আর বলে যে এই মামলা ডিসমিস করার জন্য দাদাভাই আমাকে ঘুষ দিয়েছে। কোর্ট দাদাভাইয়ের এগেনস্টে মামলা চালু করে দেয় এবং তার এলাকাতে যেতে নিষেধ করে, সে যেন তার এলাকাতে কোনো প্রভাব না খাটাতে পারে ইনভেস্টিগেশনের সময়। কোর্টরুমে পাটনায়ক উপস্থিত হয়ে যায়। দাদাভাইয়ের বুঝতে আর বাকি থাকে না যে এই উকিলও পাটনায়কের লোক। লাল্লান দাদাভাইয়ের সাথে দেখা করে, দাদাভাইকে বলে যে কোর্ট থেকে যখন স্টে এসেছে এখন আমার উপর অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে উপর থেকে, যেন আমি পুরো ভোজে রেড দেই।
এখন আপনার সম্পত্তি কোনগুলো তা তো আমি আর জানি না। হয় আপনি আপনার সম্পত্তিগুলো সরিয়ে নিন, না হলে আমাকে তথ্য দিন, আমি সেগুলো অ্যাভয়েড করে সার্চ করব, রেড দিব। এসব শুনে দাদাভাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যায়। তাকে অনেক জমি ঘুষ দিয়ে তার স্টে তুলে নেয়, সে যেন ভোজে যেতে পারে তার ব্যবস্থা করে নেয়। আর অন্যদিকে দেখানো হয় পাটনায়কের সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, পাটনায়ক ভোজে চলে এসেছে। আর সেই অফিসেই দেখানো হয় যে এখন পর্যন্ত লাল্লান যা করেছে পাটনায়কের ইশারাই করেছে, সেই মূলত পাটনায়কের খাস লোক। অফিসের সব কর্মকর্তারা আকস্মিক অবাক হয়ে যায়, মানে এখন পর্যন্ত যা খেলা চলছিল সবকিছু পাটনায়কের প্ল্যান করা ছিল। লাল্লান যে দাদাভাইকে বলেছিল যে আপনার সম্পত্তি হয় সরিয়ে নিন, না হলে আমাকে তথ্য দিন, এই কথা বিশ্বাস করে দাদাভাই তার যত সম্পত্তি, অবৈধ সম্পত্তি রয়েছে তা সব তার হোটেলে নিয়ে আসে। আর এই হোটেল কিছুদিন আগেই উদ্বোধন করেছে, একদম নতুন হোটেল। কেউ বিশ্বাসও করতে পারবে না এই হোটেলে এত সম্পত্তি কেউ রেখেছে। ইনকাম ট্যাক্সের অফিসের সব কর্মকর্তার মাথা ঘুরে ওঠে এসব প্ল্যান শুনে। তারা ওই হোটেলে রেড দেওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়ে নেয়। আর এদিকে দেখানো হয় তাওজি এই হোটেলে ভ্যাকেশনের জন্য এসেছে। আর রেডের সময় পাটনায়কের সাথে দেখা হয়। পাটনায়ক তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে? তাওজি তখন বলে এক চোর আরেক চোরের দুঃখ দুর্দশা বুঝতে পারে, আরেক চোরের ধ্বংস দেখে মনে শান্তি পায়, আমি সেই শান্তি পাওয়ার জন্যই এসেছি। পাটনায়ক পুরো হোটেল তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হোটেলে যে গেস্টগুলো ছিল তাদেরকে ফায়ার অ্যালার্ম দিয়ে রুম থেকে বের করে নেয়। আর পুরো হোটেল থেকে সম্পদের পাহাড় খুঁজে পায়। তাওজি রানিং সিএম এর কাছে চলে যায়। আর পলিটিশিয়ানদের যা কাজ, সে সুযোগ বুঝে দাদাভাইয়ের পক্ষে থাকা এমএলএ এমপিরা যারা ছিল তাদেরকে সিএম এর সাথে যোগ দিয়ে দেওয়ায়। দাদাভাই যখন সিএম এর সাথে যোগাযোগ করে এই রেট অফ করানোর জন্য, তখন তাওজি সিএম কে শিখিয়ে দেয় আর বলে যে বলে দেন যে আমার হাতে কিছু নেই, যা হচ্ছে সেন্ট্রাল থেকে হচ্ছে। দাদাভাই তখন পিএম এর সাথে কথা বলার চেষ্টা করে, প্রাইম মিনিস্টারকে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু প্রাইম মিনিস্টার ফোন রিসিভ করে না। দাদাভাই ক্ষিপ্ত হয়ে তার এলাকা ভোজে চলে আসে। দাদাভাই তার লোকজন নিয়ে সেই হোটেলে চলে আসে। আর গ্রামবাসী সহ তার লোকজনদের ইনকাম ট্যাক্স অফিসারদের উপর লেলিয়ে দেয়। তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই তাদেরকে আটকাতে পারছিল না, কারণ সাধারণ জনগণ দাদাভাইয়ের পক্ষে ছিল। আর সাধারণ জনগণও এখানে চলে এসেছিল। পরে পাটনায়ক আর লাল্লান বুদ্ধি করে হোটেলের উপর থেকে টাকা ছিটিয়ে দেয়। সব জনগণ টাকা নেওয়ার জন্য এক সাইডে জড়ো হয়ে যায়। আর এই সুযোগেই পাটনায়ক তার কর্মকর্তাদের দিয়ে দাদাভাইয়ের সকল অবৈধ সম্পত্তি ট্রাকে ভরে বের করে নিয়ে যায়। আর অন্যদিকে দেখানো হয় পাটনায়কের বউ ওইসব মেয়েদেরকে নিয়ে দাদাভাইয়ের মায়ের কাছে নিয়ে যায়। আর এই মেয়েদের সাথে যে অবৈধ শারীরিক সম্পর্ক সে গড়ে তুলেছিল বিভিন্নভাবে তা প্রকাশ করে, কিন্তু তার মা এটি কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন ওই মেয়েরা বলে যে আমরা সাধারণ ঘরের মেয়ে, আমাদের কাছে আমাদের ইজ্জত কতটা মূল্যবান আপনি অবশ্যই জানেন, আমরা কোনোভাবেই চাইব না আমাদের ইজ্জত এইভাবে নিলাম হোক। তখন দাদাভাইয়ের মা এই বিষয়গুলো মেনে নেয় এবং কান্না করতে থাকে। পাটনায়ক তার ফোর্স নিয়ে ফাউন্ডেশনেও আসে। আর সেখানে ফাউন্ডেশনের ম্যানেজার সহ ফাউন্ডেশনের লোকজনদেরকে জিজ্ঞেস করে ওই সোনার হাতের মূর্তিটা কোথায়। তখন চাপে পড়ে ফাউন্ডেশনের লোকজনরা বলে দেয় ফাউন্ডেশনের পুকুরের মধ্যেই ওই হাতের মূর্তিটা লুকিয়ে রাখা হয়েছে। সোনা দিয়ে তৈরি করা এই হাতের মূর্তিটা পানি থেকে তোলা হয়। দাদাভাই তার লোকজনদেরকে নিয়ে ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যায়। দাদাভাই তার লোকজনদেরকে অর্ডার দেয় পাটনায়ক এবং ইনকাম ট্যাক্সের কর্মকর্তাদের উপর অ্যাটাক করার জন্য। ইনকাম ট্যাক্স অফিসারদের অ্যাটাক করার জন্য লোকজন এগিয়েই যায়। আর তখনই দাদাভাইয়ের মা গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে। দাদাভাইয়ের মা গাড়ি থেকে নেমে তার পায়ের জুতা নিয়ে কান্না করতে করতে তার মাথায় নিতে শুরু করে। দাদাভাই তখন দৌড়ে এসে কান্না করতে করতে তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তার মায়ের মাথা থেকে জুতা নামিয়ে ফেলে আর বলে মা আমি ভুল করেছি, শাস্তি হলে আমার হবে, তুমি এসব করবে না, তুমি মাপ চাবে না। তার মা তাকে আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর দাদাভাই কান্না করতে করতে সেখানেই বসে পড়ে মায়ের জুতা হাতে নিয়ে। এলাকাবাসীরা বুঝতে পারে দাদাভাই একজন ভণ্ড, সে এই মেয়েদের সাথে কি করেছে এবং টাকাগুলো কিভাবে ইনকাম করেছে। সবাই দাদাভাইয়ের উপর আক্রমণ করতে চায়, কিন্তু পাটনায়ক তাদেরকে আক্রমণ করতে দেয় না। দাদাভাইকে জেলে পাঠানো হয়। পাটনায়ক সেই মুরব্বীর সাথে দেখা করতে যায় যে তাকে চিফ
চিরকুট দিয়েছিল, নেহার কথা বলেছিল। পাটনায়ক জানতে পারে ওই মুরব্বী নেহার দাদা। পাটনায়ক মুরব্বীকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন সিলেক্ট করেছিলেন? মুরব্বী বলে যে আমি তোমার চোখে ভয় দেখিনি, এত লোকজনের মধ্যেও তুমি দৃঢ় ছিলে, তাই আমার মনে হয়েছে কেউ যখন কিছু করতেই পারেনি দাদা ভাই, তুমি অবশ্যই করতে পারবে, তাই আমি তোমাকে এই চিরকুটটি দিয়েছিলাম। মুরব্বী পাটনায়ককে কিছু আর্থিক সহযোগিতা করতে চায়, কিন্তু পাটনায়ক বলে আমি তো ফ্রি চাও খাই না। মুরব্বী তখন বলে এই চা খেতেই হবে, এটি নেহার তরফ থেকে। আর দেখানো হয় তাউজি দাদা ভাইয়ের সাথে হাত মিলাচ্ছে। সিনেমা এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেট টু কমেন্টে লিখবে। এতদূর যেহেতু দেখছই তাহলে লাইক একটা আমি পেতেই পারি। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।